আদাব আর শুভেচ্ছা জানাই। আমি মূলত এই আপনাদের কম্পিউটার এবং ভাইবা কোর্সটা শুরু করছি দুই ব্যাচ মনে হয় গিয়েছে। হ্যাঁ, 26তম সার্জেন্ট, 40তম এসআই আর 41তম এসআই। তো 26তম সার্জেন্টে প্রায় 300 থেকে 400 জন স্টুডেন্ট আমার এই কম্পিউটার কোর্সে এবং ভাইভাতে ছিল। আবার 40তম এসআইতেও এরকম 300 জনের মতো ছিল। 41তম এসআই ওভাবে আমি ভাইভাতে সময় দিতে পারি নাই, তারপরেও 100-150 মতো লোক ছিল, 120 জন বা 150 মতো। আমি এই কোর্সটা করাই মূলত আমার বেনিফিটের জন্য না, কারণ এই কোর্সটা অনেক বেশি কষ্ট হয়। মূলত অনেক বেশি কষ্ট, কারণ মক ভাইবা নেওয়া, তারপর কম্পিউটার টেস্ট, দীর্ঘমেয়াদী একটা প্রসেসিং। কিন্তু আমি ভাবি যেহেতু আমি রিটেন পরীক্ষা আপনাদের কোর্সটা করাই, তো সেক্ষেত্রে মানে এটা একটা দায়বদ্ধতা বলা যায়, এক হিসেবে দায়বদ্ধতা এর জন্য যে যে আপনারা মানে এখানে একদম সমুদ্রে বা ইসে ছেড়ে না দিয়ে আমি আপনাদেরকে একটু ধরে রাখি যাতে আপনাদের সুবিধা হয়। আর যেহেতু সবগুলোই নকআউট পর্বর খেলা, তো এটা একটা সমস্যা। আপনি যদি কম্পিউটারে ফেল করেন তাহলে আপনার এই যে কষ্টও কিন্তু বৃথা। হ্যাঁ, তারপর আপনি আবার ভাইভাতে যদি আপনি রিটেন পরীক্ষা ভালো দিয়েছেন, ভাইভাতে যদি ভালো না করেন, তো সেটাও কিন্তু মনে করেন আমার এই কষ্টের সার্থকতা থাকে না। এর জন্য আমি আপনাদের সাথে থাকি, আমার প্রচণ্ড কষ্ট হয় আর কি এইটা করতে গিয়ে। তারপরও ভাবলাম যে না, ভাইবা বিশেষ করে আমি কম্পিউটার আপনাদের মোটামুটি জানলেই হবে, কিন্তু ভাইবার জন্য আমি যে মক ভাইবাগুলো নেই, তারপর যে প্রশ্নগুলো করি, সেগুলো আমার অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা সবাই মোটামুটি বলে যে মূলত যে স্যার আপনি যেভাবে প্রশ্ন করেন ঠিক একই প্রশ্ন মানে তারাও নাকি পেয়েছে, মানে একই রকম হয়ে যায়, মানে রিলেভেন্ট কিছু বিষয় থাকে। তো এখন কথা হলো যে আপনারা যারা ভর্তি হবেন বা অলরেডি হতে পারেন, মানে এখন এই সময় হওয়াটা যা একটু নিজেকে এগিয়ে রাখার যথেষ্ট সুযোগ থাকে, নিজেকে একদম এগিয়ে রাখতে। কারণ এখন অনেক সময় এই সময় আপনি নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করবেন, যে আপনার কথা বলার কোনো আঞ্চলিকতা আছে কিনা, আপনার কথায় কোনো সমস্যা আছে কিনা, বা আপনার আচার ব্যবহারে কোনো সমস্যা আছে কিনা, বা আপনি কিভাবে চলাফেরা করেন, আপনার কনফিডেন্ট দুর্বল কিনা, আপনি মানুষের সামনে কথা বলতে পারেন কিনা। এই বিষয়গুলো কিন্তু হুট করে কিন্তু আপনি প্র্যাকটিস করলে হবে না। আর কম্পিউটার টেস্টের পরেই আপনার 10-15 দিনের মধ্যেই কিন্তু আপনার ভাইবা শুরু হয়ে যায়। আর কম্পিউটার টেস্টের ক্ষেত্রেও সেই একই কথা। কম্পিউটার টেস্ট আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ কিন্তু নয়। এর মূল কারণ হলো যে আমি নিজেও কিন্তু এখন আপনাদের উত্তরা ট্রেনিং সেন্টারে, মানে আপনাদের পরীক্ষাটা কিন্তু এখানে হবে। আমি আরও হয়তো 30 দিন আছি, মনে হয় আমার ট্রেনিং থাকার সময়ই আপনাদের পরীক্ষাটা এখানে হবে। 2 জায়গায় পরীক্ষা হয়, আপনারা জানেন যে এসআই কিংবা সার্জেন্টের ডিএমপির হেডকোয়ার্টারে টেলিকম সেন্টারে একটা, রাজারবাগ, আর একটা উত্তরা এসবির ইন্টেলিজেন্স স্কুলে। তো এই কম্পিউটারগুলো আমি নিজে এখন আমাদেরকেও প্র্যাকটিস করাই অ্যাজ এ ইমিগ্রেশন অফিসার হিসেবে। তো আমি দেখি যে গতি বা স্পিড, মানে এই টাইমটা যখন কম্পিউটারে আপনার সময়টা উঠে, তখন আসলে মানে আমি যতই ভালো পারি তখন হয় না। অনেক এসআই সার্জেন্ট এখানে যারা আছে, এসআই যারা ইমিগ্রেশনে ট্রেনিং করতেছি, অনেকে খুব ভালো পারে, কিন্তু যখন পরীক্ষা শুরু করি না তখন কেমন যেন এলোমেলো হয়ে যায়, স্পেলিং ভুল হয়ে যায়। তারপর আপনার মনে হয় এটা থেকে ওটায় চলে গেল, মানে যখন ভুল হতে থাকে তখন না আপনার মানে একটার পর একটা শুধু ব্যাকে দেওয়া লাগে, মনে হয় এই ভুল হয়ে গেল। আবার আবার এরকম হতে হতে আপনাদের গতি কমে যায়, আবার স্পিডও কমে যায়, অ্যাকুরেসিও কমে যায়। আপনাদের তো একটা নির্দিষ্ট অ্যাকুরেসিও থাকা লাগে। আমাদের এই ট্রেনিং স্কুলে অ্যাকুরেসিটা হলো কম্পিউটার টেস্টের জন্য, মানে যেটা এখানে ফলো করে, ইংলিশে অ্যাকুরেসিটা ফলো করে হলো 91%। আর আপনার স্পিড 30-এর উপরে হলেই হয় আর কি। হ্যাঁ, মানে আপনি মিনিটে 30টা ওয়ার্ড যদি লিখতে পারেন, এরকম আর কি ফলো করে, মানে এরকম টাইম শিডিউল দেয়।
সেটা আমি মোটামুটি যারা আগে পারেন তাদের জন্য অনেক সময় পরীক্ষা দিতে গেলে সমস্যা হয়, আর যারা না পারেন তাদের জন্য তো আরও সমস্যা। তো এখন থেকে আমি যেটা বলবো যে আপনারা কম্পিউটার অনেকের নাই আমি জানি, তো কম্পিউটার না থাকলেও আপনি আপনার বন্ধু বড় ভাই, এখন যে যুগ আসছে, আপনার কাছের বন্ধু হোক বড় ভাই হোক যেই হোক না কেন, একটা কম্পিউটার আপনি ম্যানেজ করেন। আর আপনি যদি ম্যানেজ না করতে পারেন তার কাছে যান, 2-3 ঘন্টা আড্ডা দেন, তার কাছে গিয়ে তার কম্পিউটারটা আপনি দেখেন কিভাবে খুলতে হয়, কিভাবে চাপতে হয়, এগুলো অলরেডি জানেন। কিভাবে আপনার উইন্ডোজ ওপেন করে আপনি কিভাবে বাংলা লিখবেন, কিভাবে ইংলিশ লিখবেন, কিভাবে একটা পেজ ওপেন করতে হয়, সেই পেজ ওপেন করে কিভাবে আপনার ওই যে সুতনি দিয়ে বাংলা আনতে হয়, তারপর আপনার ইংলিশে কিভাবে করতে হয়, প্রেজেন্টেশন ফাইল কিভাবে ওপেন করতে হয়, ওয়েব ব্রাউজিংয়ের কাজটা কিভাবে করতে হয়, মানে অনেক অলরেডি আপনারা অনেক কিছু জানেন হয়তো। এই বিষয়গুলো আপনাদের এখন থেকে শিখতে হবে এবং টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে। এবং আমি আমার কোর্সে কি করব, আমি আমার কোর্সে একটা ভালো সৌভাগ্যের বিষয় অলরেডি আপনারা জেনেছেন যে আমারই এক ছাত্র ব্রিটেনের, ও নিজে একজন কম্পিউটার প্রশিক্ষক। কম্পিউটার প্রশিক্ষক হওয়ার ফলে মানে যত ধরনের আমার কনফিডেন্ট আরও বেড়ে গেছে। আমি নিজে যতটুকু পারি এবং আমার প্রিভিয়াস যারা ছাত্রছাত্রী আছে পরীক্ষা দিয়েছে তারা তো আপনাকে হেল্প করবেই, কিন্তু আমাদের এই কম্পিউটার শিক্ষক আসার ফলে আপনাদের এই কোর্সটার এইটা আরও বাড়বে, বিশেষ করে কম্পিউটার। আর আমার কোর্সটা আপনারা জানেন মূলত 30% কম্পিউটার টেস্ট আর 70% ভাইবাটাই বেশি ফোকাস করি আমি। আর কম্পিউটার টেস্টে মোটামুটি আপনারা প্র্যাকটিস করলে এবং যার যেখানে সমস্যা সেই সমস্যাগুলো ধরিয়ে দিলে এবং সপ্তাহে যদি 2টো পরীক্ষা দেন মডেল টেস্ট, এবং আমি কম্পিউটার বিষয়ে যে সমস্যা হয় সেগুলো আপনাদের এই স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে, রেকর্ড ভিডিও না, স্ক্রিনে আপনাদের শেয়ার করে দেখানো হবে কিভাবে ওপেন করবেন, কিভাবে কি করবেন না করবেন, কিভাবে লিখবেন, কোথায় এক্সেলে কার কী সমস্যা, কোথায় আপনার এমএস ওয়ার্ডের সমস্যা কোথায় হচ্ছে, ওয়েব ব্রাউজিংয়ে কোথায় সমস্যাটা হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখানো হবে। এবং আপনাদের সপ্তাহে ন্যূনতম একটা পরীক্ষা, যেমন পরীক্ষা আপনাদের হয় ওই রকম করে একটা পরীক্ষা নেওয়া হবে। আর ভাইবার ক্ষেত্রে এর ভিতর আমরা মনে করেন আমি সপ্তাহে 2টো বা 3টে ক্লাস নিব। শুক্রবার একটা, অবশ্যই শুক্রবার না, বৃহস্পতিবার রাতে, মানে আজকে যেমন এরকম রাতে একটা হবে, আর যে কোনো একটা দিন আমি 3টাও নিতে পারি, যদি সময় পাই তাহলে আমি 3টা নিব সপ্তাহে। তো এর ভিতর আপনাদের ভাইবা বিষয়ে কথা হবে এবং আপনাদের কিন্তু প্রশ্ন করব। আর এই প্রশ্ন করার ক্ষেত্রে আমি মনে করেন একটু ফর্মাল থাকি, ইনফর্মাল আলোচনা হবে না, যাতে আপনাদের একটু কি বলা যায় নার্ভাসনেসটা কাজ করে। এবং একটা ভালো বিষয় কি, যখন আমি এখানে আপনাদের, এখন হয়তো ছাত্রছাত্রী কম আছে, আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে, কিংবা মনে করেন 50 জন ছাত্রছাত্রী যদি থাকে এখানে, আপনারা সবাই থাকেন, তাদের ভিতরে বসে এখন কিন্তু আপনি গল্পগুজব করবেন না, করবেন না, আপনাকে প্রশ্ন করা হবে, আপনি ফর্মালি উত্তর দিবেন। তো এইটা প্রথম দিকে আপনারা যখন উত্তর দিবেন তখন আপনাদের কিন্তু দেখবেন অনেক ভুল হচ্ছে, আপনি নিজেও জানেন না যে কিভাবে ভুল হচ্ছে, এগুলো আমি ধরিয়ে দিব। তারপর আপনি কিন্তু অন্যরা যখন প্রশ্নের উত্তর দিবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভুলটা হচ্ছে কোথায়, বা আপনার কোথায় ইমপ্রুভ করা দরকার, আপনি ঠিকভাবে কথা কি শুনতে পাচ্ছেন কি না। আমাদের ভাইবার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো যে বিচি মাথায় উঠে যায়। ভাই আপনারা আমার যারা ছাত্রছাত্রী আছেন অলরেডি, আপনারা তো জানেন যে আমাদের একটা সমস্যা হলো যে নার্ভাস হয়ে যায়, যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যখন যাই নার্ভাস হয়ে যাওয়া। আমাদের শারদায় আমার ছাত্রছাত্রী যারা আছে তারা জানে, আমাদের এই শারদায় এক ইন্সপেক্টর স্যার এরকম বলতো যে আপনারা সব কাজেই পারেন কিন্তু বিসি মাথায় উঠলে আর পারবেন না, ঠিক আছে। এখন কথা হলো, যদিও বিষয় আমি এভাবে বুঝাই, কিন্তু আমার কাছে মনে হয় হ্যাঁ এটাই নর্মাল জিনিস, কিন্তু আমরা পারি না। অনেকেই কিন্তু দেখেন ব্যাটে বলে খুবই ভালো খেলে, মানে এমনি যখন গ্রাম এলাকায় খেলা হয় আরে 6 আর 6, কিন্তু যখন সে কোনো টিমে বা ভালো কিছু করতে যায়, বড় স্টেডিয়ামে যায়, তখন সে পারে না। আমাদের বাংলাদেশ ক্রিকেটেও কিন্তু এরকম অনেকেই আছে যে দেখবেন এমনি কিন্তু খুবই ভালো খেলে, তার রানের বন্যা বয়ে যায়, এরকম কেউ আছে জানেন? আমাদের এই যে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের 2-1জন প্লেয়ার আছে, যেমন এনামুল হক বিজয়, শুনছেন তো না নাম? আমি জানি না এটা ওর সমস্যা কিনা, কিন্তু দেখেন ঘরোয়া সে কী রান করে, কিন্তু যখনই সে জাতীয় দলে খেলতে যায়
তখনই মনে করেন সে কাজ করতে পারে না। আপনাদের হতে হবে সাকিব আল হাসানের মতো, যে ঘরোয়া ক্রিকেটে যা করে করুক, কিন্তু সে যখন ইন্টারন্যাশনালে যায় বা আসল কাজে যায় তখন সে পারফর্ম করে। তো এরকম করে আমরা অনেক কিছু শিখব, যার ফলে আপনি যাতে নার্ভাস কন্ট্রোল করতে পারেন। এর কন্ট্রোল করার কিছু উপায়ও আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলে দিব, ঠিক আছে। মূল কথা, আমি নিজেও ভুক্তভোগী। আমি নিজে কয়েকটা ভাইবা দিয়েছি বিসিএস, তারপর বিভিন্ন জায়গায় ভাইবা দেওয়ার সুযোগ হয়েছে। আমি নিজে ভাইবাতে অনেক দুর্বল ছিলাম, এখনও আছি বা নাই সেটা জানি না, এখনও মোটামুটি দুর্বলতা আছে। তো আপনারা যারা এসআই কিংবা সার্জেন্টে প্রথমে আসেন, আপনাদের কিন্তু এটা অনেকের জন্য এটা হবে প্রথম ভাইবা। তো প্রথম ভাইবাতে এমনি আমাদের কিন্তু একটু, যেমন এটা কিন্তু স্কুল কলেজের ভাইবা না, এটা স্কুল কলেজের ভাইবা না, এটা আপনার কিন্তু একটা চাকরির ভাইবা। তখন কিন্তু প্রেশার থাকে, আর প্রেশার থাকলেই কিন্তু তখন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়, কানে কম শুনি, তখন চোখে কম দেখি, মুখ বলতে গেলে জিহ্বার আড়ষ্টতা চলে আসে, অনেক কিছু চলে আসে। তো এর জন্য এগুলো আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে, বুঝতে হবে, মানে এভাবে করে আস্তে আস্তে আপনাদের আগাতে হবে। এবং আপনারা যারা ভর্তি হবেন, আমার মনে হয় আপনারা অবশ্যই আমাকে পরবর্তী সময়ে বলবেন, এটা জাস্ট প্রচারণার জন্য না। আমাকে সবাই বলে যে স্যার আসলে এই মক ভাইবা, মানে আমার অন্য কোর্সগুলো কেমন হচ্ছে জানি না, চেষ্টা করেছি, কিন্তু মক ভাইবার কোর্সগুলো স্যার আপনার সাথে করেছি বলেই আমি, মানে ওই সময় মনে হচ্ছিল যে ভাইবা বোর্ডে যে না, সুব্রত স্যারই মনে হয় প্রশ্ন করতেছে, মানে এরকম হয়ে যায়। মানে এর জন্য আপনারা অনেক এই উপকারটা আপনারা পাবেন আশা করি। তো সেই ক্ষেত্রে আপনারা এখন থেকে, যেহেতু সময় আছে, তো আপনারা একটু রিস্ক হয় কি, এই যে যেমন আমি আপনাদের 1020 টাকা করে নিচ্ছি, তো এটা অনেকের জন্য সমস্যা, আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, কিন্তু এই রিস্কটা হয় যে আমি পাস করি কি না করি বলা তো যায় না, তো তাহলে আমার 1020 টাকা মিস, এটা একটা স্বাভাবিক ঘটনা। তখন কি হইলো, দুঃখজনক, ঠিক আছে। এরকম এরকম যদি মনে হয়, তখন আপনি কিন্তু জীবনে ঝুঁকি নিতে পারলেন না। হ্যাঁ, ঝুঁকি নিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ আপনি যদি ঝুঁকি নিয়ে প্রস্তুতি নেন, এবং তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন, অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এই জীবনটা কিন্তু একটা প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় আপনাকে জিততে হলে আপনার যে দুর্বলতাগুলো আছে সেগুলো ওভারকাম করে আপনাকে দেখাতে হবে যে আই অ্যাম পারফেক্ট, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে। আর মানে এইগুলো আপনাকে অবশ্যই দেখাতে হবে, কারণ এখন আর ওই সময় নাই যে দাঁড়াইলাম আর এসআই হয়ে গেলাম, কিংবা যে কোনো চাকরির এখন তো খুবই প্রতিযোগিতা চারদিকে, দেখেনি তো। আগে আমরা কখনো ভেবেছি যে এসআই সার্জেন্টের কোচিং করানো লাগে, বা এইটার ভাইবার কোর্সও করানো লাগে, এটা সেটা লাগে, ভাবি নাই। কিন্তু বর্তমান সময়ে কিন্তু সবাই এখন অনেক অ্যাডভান্স, সবাই চায় যে নিজেকে এগিয়ে রেখে, মানে এই প্রতিযোগিতায় জিততে। এখানে আপনাকে জিততে হবে, না হলে আপনার চাকরি হবে না। আর চাকরির ক্ষেত্রে 1-2 মার্কের জন্য কিন্তু চাকরিটা হতে পারে, নাও হতে পারে, এরকম একটা বিষয় হয়ে যায়। এর জন্য আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং যাদের সুযোগ আছে তারা ভর্তি হতে পারেন, হ্যাঁ, ভর্তি হয়ে নিতে পারেন। আর এভাবে করে আমরা এগিয়ে যাব। আর একটা বিষয় হলো যে আপনাদের কম্পিউটারের বিষয়টাও বলেছি যে কিভাবে কি করব না করব। তো সেক্ষেত্রে আমার কোর্সটা আপনাদের ভাইবা শুরু হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে। প্রতি সপ্তাহে 2টা বা 3টা ক্লাস নিব, এবং আপনাদের আশা করি এর ভিতর ন্যূনতম 3টা মক ভাইবা আপনারা পার্সোনালি দিতে পারবেন, মানে এই গ্রুপের ভিতর। আর বাকি তো 10-12টা ক্লাস অবশ্যই হবে, এবং আপনাদের ভাইবার টপিক ধরে ধরে এক এক দিন এক এক টপিক পড়া দিব, 2 টপিক বা 1 টপিক, সেইটা ধরে ধরে আপনাদের ক্লাসে আমি সেই ভাইবার প্রশ্নগুলো পড়া থাকবে এবং জিজ্ঞেস করব। আর কম্পিউটার টেস্টের বিষয়গুলো তো বললাম, এইভাবে করে আমার কোর্সটা চালাবো। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন নিব আমি। আপনাদের প্রশ্ন যেগুলো আছে আপনারা একটু প্রশ্ন করেন। উম্মে হাবিবা বলেন। স্যার, কম্পিউটার যে আমাদের ক্লাসগুলো নেবেন, কম্পিউটার ক্লাস টেস্টগুলা কিভাবে নিতে চাচ্ছেন একটু যদি বলতেন। এটা কম্পিউটার, এটা একটা প্রশ্ন তৈরি করা হবে, যেমন প্রশ্ন আসে আর কি, 50 নম্বরের প্রশ্নটা। 50 নম্বরের মার্ক ডিস্ট্রিবিউশন তো আপনারা জানেন যে এমএস ওয়ার্ড ইংলিশ 10 নম্বর, এমএস ওয়ার্ড বাংলা 10 নম্বর। আমি একটা লিখে দেবো, যে কোনো একটা বাংলা আমি একটা টপিক দিতে পারি, সেটা প্রজ্ঞাপন হতে পারে। আপনারা জানেন যে বাংলা বিভিন্ন প্রজ্ঞাপন চিনেন তো নাকি, প্রজ্ঞাপন
কিংবা যে কোনো ধরনের সরকারি বিভিন্ন কাগজ বা দরখাস্ত অ্যাপ্লিকেশন এইগুলো আপনার অনেক সময় আসে, সেগুলোর একটা প্রজ্ঞাপন দিলাম, মনে করেন 200 ওয়ার্ড বা 100 ওয়ার্ড। এরপর আমি একটা ইংলিশ একটা যে কোনো কিছু একটা লিখে দিলাম, তারপর আপনার এক্সেলের একটা দিলাম, অঙ্কের মতো করে যেভাবে আসে সেটা দিলাম। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা টপিক আপনাদের ওখানে লিখে দেবো এবং এমসিকিউ 5টা বা 10টা প্রশ্ন দিব। আর এই ওয়েব ব্রাউজিংয়ের একটা বিষয় থাকে 5 নম্বরের, সেইটা আমি বলবো যে আপনি এই বিষয়টা আপনি একটু কপি পেস্ট করেন বা এই আপনি একটু খুঁজে বের করে এইটা করেন, ওয়েব ব্রাউজিং করেন। মানে আপনাকে বলা হলো যে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের রেজাল্টের যে ঠিকানাটা সেইটা আপনি খুঁজে সেখান থেকে ওইটা আপনি পেস্ট করে দেন। তো এইভাবে করে আমি আপনাদেরকে একটা প্রশ্ন তৈরি করে আপনাদের ওখানে আমি তো এখন আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি একটা, আমি একটা টেলিগ্রাম গ্রুপও খুলবো, যাতে করে প্রিভিয়াস যত মেসেজ আপনারা দেখতে পারেন যারা নতুন ভর্তি হবেন। তো তখন ওই প্রশ্নটা দিয়ে দিব এবং আমি নির্দিষ্ট সময় দিব যে হ্যাঁ রাত 9টায় শুরু হলো, আপনারা 10টায় জমা দিবেন। তো তখন আপনি কম্পিউটার বা মোবাইলের সিস্টেম ওই যে আমাদের গ্রুপে একটু দেখালো, তো যদি কিছু নাই থাকে আপনি প্রয়োজনে ওই যে একটা কিবোর্ড কিনবেন, তারপর তার সাথে কী যেন যুক্ত করে এটা করা যায়, আপনারা একটু দেখে নেবেন। তো কম্পিউটারে আপনি ওইগুলো লিখবেন, ওইগুলো টাইপ করবেন, টাইপ করে ওগুলো আপনি তারপর ওইটা আপনি জমা দিবেন। ওটা আপনি এখন হতে পারে যদি আপনি আমাকে পিডিএফ করে পাঠাতে পারেন ওখান থেকে, যদি এটা বুঝেন তো সেটা আপনি ওই গ্রুপে পাঠাবেন, আর যদি সেটাও না পারেন তাহলে আপনি মোবাইলে ছবি তুলে পাঠাবেন। তো এভাবে করে ওই ছবি তুলে ক্যাম স্ক্যানারে করে পাঠাবেন। তখন আপনি ওর ভিতরে কত পারলেন, কত নম্বর পেলেন বা কোথায় ভুল করছেন, এই বিষয়গুলো আমি দেখব বা দেখার চেষ্টা করব। এভাবে করে আপনি যদি 5টা 7টা 10টা পরীক্ষা দেন, দেখবেন যে আপনার কোনো সমস্যা নাই, তখন এমনি পেরে যাবেন। আর এর ভিতর যদি কোনো ভুল টুল থাকে তখন ক্লাসে যে আপনি এভাবে করবেন, এভাবে এটা করলে ভালো হয়, এভাবে করে আমি আপনাদের এটা করব। ওকে, আচ্ছা। আসিফ রহমান। জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার বলেছিলাম স্যার আমাদের ক্লাসগুলো কি রেকর্ড করা হবে এবং পরে কি দেয়া হবে, এটা রেকর্ডগুলো সরবরাহ করা হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, এই রেকর্ড করার জন্য একটা মোবাইল কিনেছি, ঠিক আছে। এই হলো কাহিনী। মানে এই গুগল মিটে স্ক্রিন রেকর্ড করা যায় না অনেক মোবাইলেই, এর জন্য এই পিক্সেল মোবাইলটা আমি কিনেছি। এখন অলরেডি এটা রেকর্ড চলতেছে। হ্যাঁ, তো আমি আপনাদের ওই রেকর্ডটা আমি যখন টেলিগ্রাম গ্রুপে খুলবো, ওই টেলিগ্রাম গ্রুপে আপনাদের ওই রেকর্ডটা দিয়ে দিব, ওটা আপনি পরবর্তী ক্লাসে এসে দেখতে পারবেন। আর রেকর্ড দেখার একটা সিস্টেম আছে, অনেকে বুঝেন না যে শোনেন মনে করেন আমি 40 মিনিট ক্লাস নিলাম, 40 মিনিট ক্লাসের ভিতর কি সবগুলো কি রিলেভেন্ট? আপনাদের জীবনে 40 মিনিটের দাম আছে না? এখন কাহিনী হলো কি, এক্ষেত্রে আপনারা দেখবেন যে টেলিগ্রাম গ্রুপে আপনি যখন ওই রেকর্ডটা চালাবেন, ওখানে গতি স্পিড বাড়িয়ে চালানো যায়। মনে করেন আমি 1 স্পিডে কথা বলছি, তখন আপনি পুরো বলা যায় ওখানে 2 গুণ বাড়িয়ে চালানো যায়, অথবা এভাবে বুঝে শুনে মূল টপিকটা আপনারা করবেন, দেখবেন যে সময় বেঁচে যাবে। অনেকে এটা বুঝেন না, তখন অনেকে বিরক্ত হয়ে যান। ভাই টেলিগ্রামে অপশন আছে এটা? টেলিগ্রামে এই অপশনটা আছে এবং টেলিগ্রামে অনেক বড় বড় ভিডিও দেয়া যায়। মানে আপনার চাইলেই ওখানে মনে করেন আমি 40 মিনিটের ভিডিওটাও দেয়া যায়, যদিও অনেক এমবি টেমবি পুরে আর কি, কিন্তু দেয়া যায়। সেটার আমি ব্যবস্থা করব। মানে আমি চাই যে আমি ক্লাসগুলো মানে একদম স্ট্রিক ওয়েতে নিব, যাতে আপনাদের কথা কম হবে। আর আপনারা কতজন ভর্তি হলেন এটা নিয়ে আমি অত দেখব না, কারণ এটা আমার এই কোর্স অত আমার না আর কি। মানে ফোকাসটা হলো যে আপনারা আছেন, আমার মনে হলো যে একটু শুরু করা দরকার, কারণ আপনাদের একটা ট্র্যাকে রাখা উচিত, এর জন্য আসলে করা। তো এই আর কি, মোটামুটি আপনারা যাতে ভালো করতে পারেন। এখানে লোক কম হলে আমার সময়ও কম লাগবে, ক্লাস ও টাইমও কম লাগবে, তাতে আমার বেশি হবে না, ঠিক আছে। তো সব মিলিয়ে একদম স্ট্রিক ওয়েতেই আগাবো। তো এই হলো বিষয়। ওকে, তারপর রিফাত ভুইয়া। হ্যাঁ, হ্যালো, আদাব দাদা।
শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। যে আমি একটু কনটেক্সের বাইরে কথা বলতে চাচ্ছিলাম আর কি। আমি 42-এ রিটেন দিছি, আর 41-এ চূড়ান্ত মানে ফলাফলের জন্য ওয়েট করতেছি আর কি। তো হুম। এখন 41-এর যে ভেরিফিকেশনটা করতেছে বা এটা সম্পর্কে যদি একটু বলতেন আর কি। হ্যাঁ, ভেরিফিকেশনটা আমিও শুনতে পাচ্ছি এরকম কিছু মানুষের হচ্ছে, কিছু মানুষের হচ্ছে না। এখন যাদের হচ্ছে তারা ভাবে যে আমার জবটা হয়ে গেল মনে হয়, আবার যাদের হচ্ছে না তারা ভাবতেছে মনে হয় আমার জবটা হবে না। এই হলো পয়েন্ট। হ্যাঁ, তো এখন এরকম আগেও এবার তো একটু ভেরিফিকেশন বেশি করে হচ্ছে আপনাদের। এটার কারণটা তো আপনারা বুঝেনই যে মূলত আহ, আমাদের পুলিশের ভেরিফিকেশনটা এসআই পর্যায়ে ডিজিএফআই বা এনএসআই ওরকম খুব কম নিত, পুলিশেই ভেরিফিকেশন করতো। এখন সেটা ডিজিএফআইও আপনাদের করতেছে। এখন অনেকেই আবার জানতেছেন যে ডিজিএফআই মানে কি, এটাও অনেকেই বুঝতে পারতেছেন। আসলে এই আর্মির একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, ইন্টেলিজেন্স আর কি। তো এটা আপনাদের মূল কথা হলো কি যে সব ঠিক আছে কিনা, বা এখানে এমন কেউ উল্টাপাল্টা যারা মনে করেন স্বৈর শাসকের সাথে ছিল বা এরকম বলা হয়, কিংবা মানে সরাসরি যুক্ত ছিল, এরকম কেউ যাতে না আসতে পারে, অথবা মানে ভালো করে ভেরিফিকেশন যাতে হয়। আমি আসলে শিওর না, তো আমি মনে করতেছি যে ভেরিফিকেশনটা খুব ভালোভাবে করতেছে, যেহেতু আপনাদের 40তম এসআইতে দেখছেন আপনারা প্রায় 700 জনের ভিতর প্রায় 400 জনেই এখন আউট বলা যায়। তো যাতে একদম স্ট্রিক্টলি যারা সত্যিকারের ভালো মানুষ, ভালো মানুষ বলতে এখানে কোনো ঝামেলা নেই, রাজনৈতিক কোনো সমস্যা নেই বা এরকম কিছু, এদেরকেই নেওয়া হবে, এরকম হতে পারে। আবার এমন আছে যে আপনার তথ্য মানে আপনার যে ভেরিফিকেশন হচ্ছে এরকম আপনি হয়তো না জানতে পারেন, কারণ তখন আপনার মনে হতে পারে যে আমার ভেরিফিকেশন হলো না, অন্যদের হলো। মানে এখন সবার তো আর আপনার পাবলিকলি জানার দরকার হয় না, অনেকের হয়তো তথ্য খুঁজে পাচ্ছে না, এর জন্য সে সবাই এর জন্য আপনি জানতে পারলেন যে আপনার ভেরিফিকেশনটা হচ্ছে, মানে সে আসলো এর জন্য দেখলো কি করলো। কিন্তু অনেকে আছে যে আপনার তথ্যটা হয়তো সে পেয়ে গেছে, কিংবা মোটামুটি জানতে পারছে টুকটাক, এটা নেগেটিভ হোক পজিটিভ হোক যে কোনো কিছু হতে পারে। কিন্তু এটা নিয়ে আপনারা টেনশন থাকাটাও স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় বর্তমান সরকার বা সবাই এখন আপনাদের যাতে ভালো, যাতে যারা একদম নিরহ ছাত্রছাত্রী রয়েছেন তাদের যেন কোনো ক্ষতি না হয়, এই বিষয়টা সবাই দেখবে। আর বর্তমান সরকার তো এখন নির্দলীয় সরকার বা এখন অন্তর্বর্তীকালীন সরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা ভালো করে এই দেশটা চালাচ্ছে এবং আপনাদের কোনো ক্ষতি হবে না আশা করি। জি, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো কথা বলার আছে ভাই? ওকে, আর মনে হয় কারো কিছু বলার নেই। তো যাই হোক, আমি আপনাদের কিছু টপিক দিয়ে দিব যারা ভর্তি হয়েছেন এবং আমার যারা রিটেন ব্যাচে আছেন তাদের হয়তো কিছু মানে আমি 2-4 দিন বা এক সপ্তাহ আপনাদের হয়তো শেয়ার করব আস্তে আস্তে। আর আমি আসলে আপনাদের নিয়ে করতাম, কিন্তু আমি এখন সময় কম পাচ্ছি, তো এর জন্য বেশি করা খুব কঠিন হয়ে যায় ওভারঅল, এর জন্য আসলে হচ্ছে না ওভারঅল। তো আপনারা আশা করি রেজাল্টের পরেও ভর্তি হলে সমস্যা নাই, ভর্তি হয়েন, অথবা যার যেখানে দুর্বলতা নিজেও যদি পারেন এগিয়ে যাবেন ভাই। আমার কথা হলো যে আপনারা ভালো কিছু করেন, সে যেখান থেকে করেন না কেন, আপনাদের যে দুর্বলতা কাটানোর সুযোগ থাকলে সেটা কাটাবেন। নিজের দুর্বলতা নিজে আগে চেনার চেষ্টা করবেন যে আপনি আপনার ভিতর কি কি সমস্যা আছে। আর শেষ পর্যন্ত কিন্তু চাকরিটা পেতে হয় অনেকে স্মার্ট ওয়েতে, আপনার নিজেকে এগিয়ে থাকতে হয় ওভারঅল। কারণ এর স্মার্টনেস না দেখালে কম্পিউটার টেস্টেও বাদ পড়াটা স্বাভাবিক হয়ে যায়। অনেকে খুব ভালো ভালো কম্পিউটার, অনেকেই স্পিড এত ভালো অথচ কম্পিউটার টেস্টে বাদ গেছে, এরকম উদাহরণও কিন্তু আছে। 10% বা 5% বাদ যায়। এবং আপনারা জানেন যে 26তম সার্জেন্টে অনেক বাদ গেছিলো,
তারপর 40তম এসআইতেও কিন্তু প্রচুর পরিমাণে কম্পিউটার টেস্টে বাদ দিয়েছে, কিন্তু 41-এ একটু কম বাদ পড়ছে, 5% বা 10% এরকম। কারণ এরা সবাই সতর্ক হয়ে গেছে, এখন কোনো সমস্যা বা এরকম কিছু করে নাই। এখন আপনারা কোনোভাবে কিন্তু করবেন না, মানে অসতর্ক হবেন না এবং এটাকে গুরুত্ব দিবেন। গুরুত্ব না দিলে কিন্তু বাদ পড়তে সময় লাগবে না। আবার একটা বিষয় থাকে যে এইখানে মনে করেন পুলিশের যারা স্যার আছে এরা মোটামুটি ভালো সবাই, তো এরা একটা বিষয় দেখে কি, যদি 100%ই পাশ করাইয়ে দেয় তখন ভাবে যে আপনি কি পরীক্ষা নিলেন, তখন তাদের বিষয়ে একটা থাকে যে 100%ই পাশ করে গেল। এর জন্য কিন্তু কিছু কিছু বিষয় থাকে যারা মোটামুটি একটু দুর্বল, তাদের 5-10 জন ফেল করানো এদের কিছুটা দায়িত্ব পড়ে যায়। মানে যদিও একদম সবাই ভালো করলে সমস্যা হবে না, কিন্তু মনে রাখবেন যে এই 100 জন পরীক্ষা দিলে 10 জন আপনারা এখান থেকে বাদ পড়বেন, সেই 10 জনের ভিতর আপনারা যাতে না পড়েন, এই বিষয়টা আপনারা এখন থেকেই মাথায় রাখবেন। কারণ রিটেন পরীক্ষায় পাশ করেন বা না করেন, কম্পিউটার বিষয়টা আপনাকে জানা দরকার বর্তমান সময়ের জন্য। যে কোনো চাকরির পরীক্ষা এটা আপনাকে জানতে হবে। তারপর আপনার ভাইবা বিষয়টাও আপনাকে কিন্তু, যে কোনো চাকরি যদি আপনি পেতে চান আপনাকে ভাইবায় ভালো করতেই হবে। এর জন্য এখনই যারা সুযোগ পেয়েছেন এই চেষ্টাটা করেন, নিজেকে এগিয়ে রাখেন। আমি জীবনে ভুল করেছি যে আমি আপনাদের মতো প্রথম থেকেই এই ভাইবাটাকে সবসময় এড়িয়ে চলতাম, কিন্তু এইটা এখন এড়িয়ে চলা যাবে না, সামনে ফেস করতে হবে, ফেস দ্য প্রবলেম। আমরা ভয়ে লুকালে হবে না যে না আমি নিজে মনে করেন আমিও কিন্তু এই যে আপনার কি বলে নামটা মনে নাই, যাই হোক এই কনফিডেন্স বা কিসে যেন আমি মক ভাইবা দিতে চাইতাম, তো আমি ভাবতাম যে না একটু পরে আসুক, পরে দেই বা কথা বলতাম না। তো এটা করতে করতে দেখি যে না, এটা আমারই ক্ষতি হয়। মানে এর জন্য নিজেকে লুকিয়ে রাখবেন না। এই হলেও আমি তো মনে করেন আপনাদের সাথে বন্ধুর মতোই থাকি, বা কিন্তু ভাইবা তো ওইরকম থাকবো না, তাহলে আপনাদেরই ক্ষতি হবে। কিন্তু এই নার্ভাসনেসগুলো, এই বিষয়গুলো আপনাদের ফেস করতে হবে। ফেস না করলে আপনারা জীবনে ভালোভাবে চলতে পারবেন না। আর এই যে আমাদের একটা বিষয় আছে যে প্রত্যুৎপন্নমতিতা, মানে এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ। মনে করেন কেউ একজন বলল যে আচ্ছা বলেন তো যে আপনার আচ্ছা আমি এখানে একটা হালকা পাতলা একটা নেই, ধরেন আমি এখানে কে কে আছেন, আমি আচ্ছা উম্মে হাবিবাকেই আমি বলি। হ্যাঁ উম্মে হাবিবা, আপনার পরিচয়টা একটু দেন তো। আমি উম্মে হাবিবা। আমার পড়ালেখা অনার্স কমপ্লিট। ঠিক মতো আজকে সাজায় বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আমার কথা হচ্ছে কি যে তুমি নর্মালি মানে এখানে অন্য কোনো এই আজকে নর্মালি বলো। এই যে দেখো আমি জাস্ট বলতেছি আপনার পরিচয়টা একটু দেন তো, একটু ফর্মাল ওয়েতে, তখন মনে হলো কি বলবো না বলবো, আপনি কিন্তু জানা কথা, কিন্তু হুট করে এটা সাজানো, এই সাজানোটা, এই যে আপনার ভিতরের যে কম্পিউটার, আপনাদের যে ব্রেইন, এই যে সিপিইউ, এটাকে সাজাতে আপনার প্রথমে আমি সবসময় যে কথাটা বলি, আমি যখন প্রশ্ন করি উম্মে হাবিবাকেই যে আমি বলবো এটা কিন্তু ও জানতো না। ও হঠাৎ করে যখন শুনছে তখন মোটামুটি শুনছে, কিন্তু ওইটা কিন্তু সিপিইউতে সাজাতে পারে নাই, মানে এত অল্প সময়ের ভিতরে। কিন্তু আপনাদেরকে ভালো করতে হলে যে কোনো জায়গায়, মনে করেন চাকরিতে ভালো করবেন, আপনার স্যারে হঠাৎ করে বলে এই আপনি এটা কেন করলেন, এটা কেন হলো, তো তখন আপনি কিন্তু জানেন, কিন্তু ওইভাবে কিন্তু উত্তর দিতে পারতেছেন না। এরকম আমাদের অনেক বেশিরভাগ মানুষেরই কিন্তু এই ধরনের সমস্যাটা হয়। এই সাজানো বিষয়টা নিজের ভিতরে করে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। আস্তে আপনি একটু সময় নেবেন, যেমন উম্মে হাবিবা, জি স্যার, আপনি তখন আমাকে একটু সময় নিতে পারতেন। সময় নিয়ে তখন আপনি কি বলবেন যে হ্যাঁ আমি উম্মে হাবিবা, আমার বাড়ি রংপুর জেলায়, বা আমি অমুক আমার বাবা মার নাম অমুক, ঠিক আছে, অথবা আমি অমুক জায়গা থেকে অনার্স পাশ করেছি, বর্তমানে আমি অ্যাকচুয়ালি 42তম এসআই লিখিত পরীক্ষা দিয়েছি, বর্তমানে কম্পিউটার টেস্টের প্রস্তুতি নিচ্ছি। ও কিন্তু এটা নর্মাল, সবাই আমরা জানি, কিন্তু এটা যেহেতু হুট করে বলছি
তো এর জন্য ও কিন্তু আমাদের পুরো বডিটাও তো একটা কম্পিউটার, তাই না? এর জন্য কিন্তু আমরা আউটপুট ওভাবে করতে পারি না। এখন দেখেন ও কিন্তু এখন ওর কম্পিউটারে কিন্তু এখনই হয়েছে। এখন হাবিবা আপনি বলেন তো, এখন আপনি বলেন, এখন আমার মনে হয় আপনার কম্পিউটার সেট আপ হয়ে গেছে, বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমি উম্মে হাবিবা। আমার বাবা মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং আমার মায়ের নাম মোসাম্মদ জাহানারা বেগম। আমার বাসা ঠাকুরগাঁও সদরে। আমি ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি। স্নাতকোত্তর লাভ করছি ব্যবস্থাপনা বিভাগে। আমি বর্তমানে মাস্টার্স করতেছি ঠাকুরগাঁও সরকারি কলেজে এবং আমি 42তম এসআই রিটেন পরীক্ষা দিয়ে কম্পিউটার টেস্টের প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো বলেছেন। এই যে দেখেন, এখন এইভাবে করে আস্তে আস্তে এর পরের দিন যখন আপনি বলবেন অবশ্যই আরও ভালো বলবেন। কিন্তু এখন এরকম তো এটা নর্মাল প্রশ্ন, তাও আমরা অনেক সময়ই করি। কিন্তু আমি যখন আপনাদেরকে আবার একটু অন্য ধরনের প্রশ্ন করব, তখন কিন্তু আপনারা ওইগুলো আস্তে আস্তে, এই যে এটাকে বলে হয় প্রত্যুৎপন্নমতিতা, এইটা কিন্তু আমাদের সবার থাকে না ভাই। এটা এমন আছে কি, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন একটা সাক্ষাৎকারে বলেছিল, আমি যেহেতু ঢাকা ভার্সিটির আইএরে ছিলাম, এই বিষয় নিয়ে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়। হিলারি ক্লিনটন ওনাকে প্রশ্ন করেছিল যে আপনার জীবনে সবচেয়ে কঠিন বিষয় কি। উনি তখন ওটা বলছিল, এই প্রত্যুৎপন্নমতিতার ইংলিশটা আমার এখন মনে নাই, বলছিল যে আমার সবচেয়ে বড় অনুশীলন বা এক্সারসাইজ এই যে প্রত্যুৎপন্নমতিতা, যখন হুট করে কোনো কিছু কেউ বললে ওইটার উত্তর কিভাবে দেবো, এইটা নিয়ে আমি সবসময় একটা ইসে থাকতাম। তো সে এটা প্র্যাকটিস করতে 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 কিন্তু করছে যে আমরা প্রশ্ন সবাই করতে পারি, কিন্তু সেটা শুনে উত্তর দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি দেখি এখানে হ্যাঁ, আসিফ রহমান, আপনার পরিচয়টা দেন তো ভাই। আসিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার একটু নেট প্রবলেম হচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলেন একটু। আসসালামু আলাইকুম স্যার। আমি আসিফ রহমান। আমার বাসা যশোর জিগরগাছা। আমার বাবার নাম মোহাম্মদ হাফিজুর রহমান এবং মায়ের নাম জাহিদা খাতুন। আমি মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এলএলএম কমপ্লিট করছি। আচ্ছা আমি 42তম এসআই রিটেন কমপ্লিট শেষ করছি এবং কম্পিউটার টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আসিফ, আপনি বলেন তো যে আমাদের বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার, এখানের স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? শুনতে পাচ্ছি? বলছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তার স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? স্যার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ডক্টর সাখাওয়াত হোসেন ছিল, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, পরের আরেকজনকে দেওয়া হয়েছে। এটা স্যার মনে করতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন আপনি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী না স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে এই আসিফ, আপনি কি ভুল করলেন? এখানে ভুলটা হলো যে আপনি জানেন না, সেটা একটা ভুল, এটা নর্মাল ভুল। কিন্তু এরপরে আপনি যা বললেন, এতে আপনার চাকরি এমনিই গেল। বুঝতে পারছেন? আমার কথা হলো কি, যে আপনার না জানাটা স্বাভাবিক, কিন্তু এরপর আপনি যা বললেন এটা কিন্তু ঠিক হয় না। শর্টলি বলতে ঠিক আছে, এখন আপনি সাখাওয়াত হোসেন ছিল, এখন আপনি জানেন না, তার মানে কি? তো আপনি তখন, আপনাকে তো সেটা বলি নাই যে কে ছিল, আপনি বলবেন যে স্যার সরি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, শেষ, ঝামেলা শেষ। এর জন্য উত্তর কিভাবে দিতে হবে এটাও জানতে হবে। এখানে আমাদের অভিজ্ঞ আছে ফাতিহা। ফাতিহা, কি অবস্থা, আপনি আছেন? জি স্যার, আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা, আপনার এই ভাইবা বিষয়ে বা আমার যে মক ভাইবা বিষয়, বা আপনি তো 2-3টা ভাইবা দিলেন, আপনার অনুভূতিটা কি একটু শোনান ওদেরকে।
স্যার ভাইবা অনুভূতি অনেক ভালো, স্যাররা অনেক ফ্রেন্ডলি হয় ভাইবা বোর্ডে। আর স্যার আপনার এখানে যেহেতু আমি মক ভাইবা দিছি অনেকবার, তো আমার একটা হয়ে গেছিল, জড়তা কেটে গেছিল। তো আচ্ছা আচ্ছা, এখন কথা তো হলো, আমার ভাইবা বোর্ডে ভয়টা কাজ করে নাই। আচ্ছা যাই হোক, এখন এই তো স্যার। এখন কথা হলো যে আপনার এবার আশা করি হয়ে যাবে, দেখি এটাই আশা করি। আপনি নিজে সার্জেন্টও দিয়েছিলেন, এটাও দিয়েছিলেন, এটাও তো পরীক্ষা দিলেন তাই না? কেমন দিলেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো, রেজাল্টটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলেন এই যে ভাইবার ক্ষেত্রে মক ভাইবা বা এই যে যে জড়তা কাটানো বা এই যে যে বিভিন্ন বিষয়, এগুলো অনেক ক্ষেত্রেই মানে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা ওদেরকে একটু সাজেশন দেন যে কি করা উচিত। আপনি তো সিনিয়র, আপনি অন্তপক্ষে 2টা ভাইবা অ্যাটেন্ড করেছেন অলরেডি এর বিষয়ে, যে আসলে কি করা উচিত বা মানে কেমন করা উচিত, অথবা কম্পিউটার টেস্ট বিষয়েও আপনি 2-1 মিনিট বলেন, আপনারও এটা ভাইবা মনে করেন। স্যার প্রথমত কম্পিউটার টেস্টটা হচ্ছে যে আপনি জানেন কিনা পারেন কিনা, জানা বিষয়গুলোই দেওয়া হয়, মূলত টাইপিং স্পিডের উপর নির্ভর করে। খুব সহজ জিনিস থাকে, গোছানো জিনিস। তো আমার কাছে মনে হয় যে স্যার আপনার কোর্সটা করলে হয়তো বা ধারণাটা পাওয়া যায়। আর যারা পারে তো পারেই, অনেকে দেখা যায় পারা জিনিসও ভুল করে রেখে আসে, একটা নার্ভাসনেস কাজ করে যখন একটা রুমে 40 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। যখন প্রথম সময় টাইপিং দিয়ে শুরু করে, যখন ওই কিবোর্ডের শব্দটা মানে শোনা যায় কানে, তখন মানে অটোমেটিক একটা নার্ভাসনেস কাজ করে। তো সেই জায়গা থেকে টাইপিংটা ভালো করা উচিত, এবং এক্সেল পাওয়ার পয়েন্ট সবগুলোতেই টাচ করা উচিত। যদি কোনোটা কেউ টাচ করে না আসে, সেক্ষেত্রে অনেক সময় লিখিত নেয় যে আমি এটা পারি না বা এরকম। তো সেই জায়গা থেকে সবকিছু টাচ করতে হয়। আর স্যাররা অনেক ফ্রেন্ডলি থাকে, ওই কম্পিউটার ওখানে যারা পরীক্ষা নেয় তারা পুলিশ প্রশাসনের লোকেরাই থাকে। তো ওই জায়গা থেকে হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, আর নার্ভাস হওয়া যাবে না। আর যদি ভাইবার কথা বলি, তো আমি যেহেতু পরপর 2টা ভাইবা দিছি, তো সার্জেন্টের ভাইবার তুলনায় এই ভাইবাটা আমার অনেক ভালো হয়েছে। কারণ তখন হচ্ছে যে নিজে নিজে পড়ে দিছিলাম, কোনো মক দেই নাই বা ওটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আর 41-এর সময় যেহেতু আমি স্যারের এখানে মক ভাইবার ক্লাসটা করছিলাম, তো সেখান থেকে ভাইবাটা আসলে কি, প্রশ্ন পারা না পারা এটা আসলে নির্ভর করে না, নির্ভর করে এক প্রেজেন্টেশন, যে আপনি কিভাবে উপস্থাপন করলেন, কথা বাচন ভঙ্গি, আপনি হেঁটে আসলেন, এগুলো স্যার অনেক বেশি নোটিস করে। সেই সঙ্গে আপনার ড্রেস আপ, গেট আপ, কথা বলার ধরন, অনেকের আঞ্চলিকতা থাকে, এটা পরিহার করতে হয়, বা এক কথা বারবার বলে, কিছু মানুষের মুদ্রা দোষ থাকে, এগুলো আসলে ওখানে উপস্থাপন না করাই ভালো। কারণ ভাইবাটা সর্বোচ্চ অনেকের দেখা যায় 7-8 মিনিট, আর মিনিমাম 3-4 মিনিট এরকম, বা আরো কমও হয়। তো ওইটুকু সময় যেহেতু অনেক বড় বড় লোকরা ওখানে থাকে, ওনারা কিন্তু দেখলেই বুঝতে পারে যে আসলে তার মানে ব্যবহার কি, বা সে কিভাবে উপস্থাপন করতেছে নিজেকে। কারণ ভাইবাতে এভারেজ মার্ক দেয়, বা স্যাররা যদি ইমপ্রেস হয় সেখানে হয়তো আরো ভালো নাম্বার দেয়। তো কোনো কিছু না জানা না পারা এটা মানে ভুল ত্রুটির কিছু নাই, যে আমি খুব সহজ জিনিস হয়তো আমি নাই জানতে পারি, বা আমার মনে নাই পড়তে পারি, সেটা সহজে সরি বলা, এই ব্যাপারগুলো নোটিস করলেই হয় আর কি। স্যাররা হচ্ছে অনেক ফ্রেন্ডলি থাকে, ভয়ের কিছু নাই। কিন্তু ওখানে যে হয় কি, আমরা আসলে নার্ভাস হয়ে যাই, যারা নিজেকে নার্ভকে কন্ট্রোল করতে পারে তারাই আসলে দিন শেষে ভালো ফলাফল বয়ে আনে। স্যাররা অনেক সময় দেখা যায় যে অনেক উল্টাপাল্টা কথা বলে, রাগায় দেওয়ার চেষ্টা করে। তো ওই সময় আসলে নিজেকে একটু ঠিক রেখে হাসি মুখেও না, মানে যখন যেরকম এক্সপ্রেশন দেওয়া উচিত দেওয়া উচিত, ওভাবেই দিয়ে আসা উচিত আর কি। আচ্ছা, ফাতিহা মানে ওর ইমপ্রুভমেন্ট আমি আমি তো নিজে লক্ষ্য করতেছি। ও যখন প্রথমে কথা বলতো, আমি তো এমনি কিছু না, আমি তো নর্মাল, আমি তো অনেক বন্ধুসুলভ একজন স্যার, বা আমি বন্ধুর মতোই মিশি। তারপরেও আমি যখন প্রশ্ন করতাম প্রথম দিকে, ও ওইভাবে কিন্তু মানে গুছানো বা একটু নার্ভাসনেস বোঝা যেত। কিন্তু এখন সে কিন্তু অলরেডি আমার মনে হয় এসআই হয়ে গেছে এরকম, মানে তার কথার কনফিডেন্ট, মানে আপনারা শুধু একটু দেখেন যে ও কিন্তু, ওকে যে আমি বলবো ও কিন্তু জানে না। আমি দেখেছি যে জায়গা ফাতিহা আসছে, আমি একটা নোটিফিকেশন আসছে, তো আমি ভাবলাম ওকে বলবো, ও কিন্তু অপ্রস্তুত, মানে এটাকে বলা হয় প্রত্যুৎপন্নমতিতা, যে আমি কিছু বললাম ওর সাথে সাথে কিন্তু অন্তপক্ষে 3-4 মিনিট আপনাদের কিন্তু একটা ভালো কথা শোনালো, এবং অনেক গুরুত্বপূর্ণ কথা। তো এই বিষয়গুলো আপনাদের আস্তে আস্তে হয়ে যাবে, এটার জন্য অবশ্যই প্র্যাকটিস দরকার। এবং আপনারা সিরিয়াস হন, পড়ে থাকেন। ওই যে দেখেন, ওই যে ফাতিহা প্রথম 26তম সার্জেন্টে
ভাইবা দিয়েছিল সেখানে সে কিন্তু ব্যর্থ হয়েছে, আসতে পারেনি। ব্যর্থতা থেকে সে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আবার আবার কিন্তু সে 40তমতে তোমার কোথায় সমস্যা হয়েছিল ফাতিহা, রিটেন বা অন্য কিছু? না না স্যার, আমি 40তম অ্যাটেন্ড করিনি, তখন আমার যে মাস্টার্সের পরীক্ষা ছিল তো কলেজে, তো এর জন্য আমি অ্যাটেন্ড করিনি। আচ্ছা, তো এরপরে সে আবার গ্যাপ দিয়ে আবার 41 দেওয়া, আবার এই 42 দেওয়া, দেখেন মানুষের ধৈর্য কত। আর আমি আর একজনের উদাহরণ দেই, এখন ওই যে ট্রেনিংয়ে আছে 40তম এসআই, এই যে সৌরভ, এটা সবাই জানে, ও মনে হয় 3টা না 4টা ভাইবা দিয়ে 40তম এসআইতে গিয়েছে। তো আমার কথা হলো যে আপনাদের প্রস্তুতি বা নিজের স্বপ্নের পিছনে দৌড়াতে হলে আপনাকে চলতে হবে, কারণ প্রতিযোগিতা অনেক, তো এর ভিতরে আপনার থেকেও বেটার হতে পারে, আপনার থেকে ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু আপনাকে প্রতিযোগিতায় রাখতে হলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিজের দুর্বলতাগুলোকে ধরে আগাতে হবে, তাহলে দেখবেন আপনারা ভালো করবেন। ঠিক আছে, আর এইগুলো আমি তো উপলক্ষ মাত্র, এই যে আমার মনে করেন কিছু হাত খরচ হয়ে যায়, আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি, এই বিভিন্ন অনেক কষ্টে মনে করেন, এই যে এখন ডিউটি ট্রেনিং করে ক্লান্ত শরীর, তারপরও মনে হচ্ছে না আপনাদের সাথে একটু কথা বলি, আমার নিজেরও পরীক্ষার সামনে, তারপরও এই যে করি, এই কিছু হয়, আপনাদের একটা প্ল্যাটফর্মও হয়েছে, আমার মনে হয় আমি যা করি এর থেকে আপনাদের উপকার বেশি হয়। এখন এই উপকার কয়জনে নিতে পারবেন, কতটুকু করতে পারবেন, এটা একটা বিষয়। তো আশা করি আপনাদের ভালো কিছু হবে। আর এই প্ল্যাটফর্মটা তৈরি করছি, কতদিন ধরে রাখতে পারবো জানি না, পোস্টিং হয়ে গেলে কিছু করার নাই, তবে অবশ্যই এর কার্যকারিতা আছে বলে মনে করি। তো যাই হোক, আর কারো কোনো কথা আছে কিনা? সিদ্দিক বক্কর, ধন্যবাদ ফাতিহা, তোমাকে ধন্যবাদ, অসাধারণ বলেছো। সব মিলিয়ে আবার না ঘরে পড়তে তুমি মনে হয় আমার একটা বিজ্ঞাপন দিয়ে দিয়েছো, ঠিক আছে। যাই হোক, না না স্যার, বিজ্ঞাপন না, এখানে একটা কথা আছে স্যার, আসলে ভাইবাটা অনেকে মনে করে কিছুই না, কিন্তু আমি মনে করি ভাইবাটা অনেক বড় একটা ভূমিকা রাখে। আর ভাইবাই কোশ্চেন পারা না পাটা আমার কাছে মনে হয় যে খুব বেশি মুখ্য ভূমিকা রাখে না, সেখানে প্রেজেন্টেশন, আচার-আচরণ আর প্রচুর কথা বলতে হবে, অনেকের কথায় জড়তা। যেমন আমি এখন যে ফ্লুয়েন্টলি কথা বলতেছি, আমি কিন্তু সার্জেন্টের সময় কথাই বলতে পারতেছিলাম না, যেটা হয়েছে আমাকে যা জিজ্ঞেস করছে আমি জাস্ট অতটুকুই বলছি, আমাকে সার্জেন্টের সময় কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাই, জাস্ট আমার সাথে গল্প করছে, আমি কিন্তু গল্পে তাল মিলাইতে পারিনি, আমি কিন্তু তখন এটা ফাইন্ড আউট করতে পারিনি, আমি কিন্তু এখন ফাইন্ড আউট করতে পারি যে আমার সঙ্গে তারা গল্প করছে, আমাকে জাস্ট যা জিজ্ঞেস করছে হ্যাঁ স্যার না স্যার, আমি কিন্তু সাহস করে আসলে তাদের সাথে 1-2 লাইন জুড়ে দেওয়া, এইটুকু আমি করতে পারিনি। আমি এটা এখন মানে ফাইন্ড আউট করতে পারি যে এই ফল্টটা আমার ছিল, কিন্তু আমি ওই সময় ক্যাচ করতে পারিনি। তো এটাই, প্রচুর কথা বলতে হবে, যাদের আঞ্চলিকতা আছে এটা দূর করতে হবে, সুন্দর ভাবে প্রেজেন্টেশন করতে হবে, এটাই হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, এই ফাতিহার কথাগুলো আপনারা একটু মনে রাখবেন। আর কথা হলো, ঠিক আছে ফাতিহা, ধন্যবাদ, কথা হবে তোমার সাথে। আর কথা হলো, আর কারো কোনো কিছু বলার আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তো কোনো লিংকটা পাবো কোথায়? এটা মাত্র আমি যে এখন ক্লাস করতেছি, আমাকে ফ্রেন্ডে হচ্ছে আমাকে লিংকটা দিছে, আমার এখানে তো কোনো লিংক আসে না, হোয়াটসঅ্যাপে আমাকে জয়েন করা হয় না। আচ্ছা, আপনি ভর্তি হয়েছেন তাই তো? জি জি। আচ্ছা, তাহলে হয়তো আমি আপনার ওই যে আমি একটা যারা ভর্তি হচ্ছেন তাদের ওই পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, ওইটা লিংকটা পাঠাই, হয়তো অনেক সময় ভুলে রয়ে যায়, আপনাকে ওই লিংকটা দেওয়া হবে ওই গ্রুপটায়। আপাতত আজকে তো সবাইকেই মোটামুটি নিয়েছি, আজকে বলা যায় একটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো, তো এরকম হয়তো 2-4 দিন নিতে পারি, এরপরে আস্তে আস্তে যারা ভর্তি হবে তাদেরকে নিয়ে ক্লাস করব। তো ওইখানে আমি লিঙ্কটা দিব আমাদের যে প্রাইভেট পার্সোনাল গ্রুপ, যারা দক্ষিণা দিয়ে পে করে আসবে তাদেরকে ওই লিঙ্কটা ওই গ্রুপে চলে যাবে। হ্যাঁ, আর যাবতীয় আমি আপনাদের ওই যে প্রশ্নগুলো রেডি করতেছি, কম্পিউটার টেস্টের ভাইবার কিছু ডকুমেন্ট আছে, ফাইল আছে, ওইগুলো মানে এবার একটু ভালো করে করার চেষ্টা করতেছি, মানে গুছিয়ে। আপনাদের যেমন রিটেন পরীক্ষায় আমি করছিলাম, ড্রাইভের লিঙ্কগুলো দিয়েছিলাম, ওইটা আপনাদের এবারও একটা ড্রাইভ করব যে কম্পিউটার টেস্টের জন্য এমসিকিউ কোথা থেকে পড়তে হবে, কী করতে হবে, এগুলো নিয়ে অনেক সময় আপনারা সব কম্পিউটার বই সব কিছু পড়েন,
এটাও আপনাদের ওভাবে পড়া উচিত না। ফাতিহা, ওই আপনি একটু বলেন তো ওই যে কম্পিউটার এমসিকিউর জন্য ওরা কি পড়বে, আমি কথা একটু কম বলি, আপনি যেহেতু আসছেনই চলে। ফাতিহা কি আছেন না চলে গেছেন? আচ্ছা আচ্ছা, ও মনে হয় চলে গেছে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলবো না, আমি ওই গুগল ড্রাইভে আপনাদের আমি কি কি পড়বেন না পড়বেন, মানে 5টা এমসিকিউ কিংবা 10টা এমসিকিউ আপনাদের ট্রাবল শুটিং হিসাবে আসে, তো ওইগুলো আপনাদের ওই গুগল ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব না। তো আপনারা বন্ধুবান্ধব যারা আছে মোটামুটি তাদেরকে, যারা মোটামুটি পরীক্ষা দিয়েছেন এবং আপনারা যদি মনে করেন যে না, অনেকেই আমি দেখলাম যে ভর্তি হওয়ার জন্য বিশেষ করে কম্পিউটার আসলে পাস করে কি না করে একবারে 1020 টাকা, তো অনেকেই রিস্কটা নিতে পারতেছেন না। তো যারা মনে করতেছেন, আমি যেহেতু আপনারা অনেকে কম ভর্তি হচ্ছেন, তো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা 50% প্রয়োজনে 510 টাকা দিয়ে আপনারা যদি পাস করেন, ঠিক আছে। আমি এখন আপাতত এই ইসের জন্য এই 1-2 দিন বা 2 দিন সময় আপনাদের দিচ্ছি, এই 2 বা 3 দিন। তো 510 টাকা দিয়ে ভর্তি হলে আপনারা পাস যারা করবেন, এরপরে আবার 510 টাকা দিয়ে আসতে হবে আর কি। এই বিষয়টা আপনাদের হয়তো একটা ছাড় দেওয়া যায়, তো এইটুকু আর কি, বুঝছেন। আর যারা ভর্তি হয়েছেন তারা আবার ভাবিয়েন না যে আমার লস গেল, আপনাদের কনফিডেন্ট আছে, টেনশন নিয়েন না ভাই, কি করব আসলে অনেক ছাত্রছাত্রী কম ভর্তি হচ্ছে, তো এর জন্য একটু সুযোগ দিচ্ছি আর কি, ঠিক আছে। ওকে, ওভারঅল আর কোনো কিছু বলার আছে? না হলে আমরা আজকের ক্লাসটা তাহলে শেষ করি। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার বলা ছিল কিছু। স্যার আমাদের রেজাল্টটা কবে হতে পারে আর ক্লাসটা কি শুরু করেছে, মানে কবে থেকে শুরু করেছে? রেজাল্ট তো আসলে আপনাদের এই মাসের শেষের দিকে দিতে পারে, অথবা মানে আপনাদের জানুয়ারির দিকেই হয়তো কম্পিউটার টেস্টটা হবে, বুঝলেন, জানুয়ারির প্রথম দিকে যতটুকু বুঝি। তো আর আপনাদের আর বললেন ক্লাস কবে শুরু করছি, তাই? ক্লাসটাই আজকেই আমি একটু শুরু করলাম আর কি। এখন মোটামুটি আমি সপ্তাহে 2টো ক্লাস নিব, 2টো বা 3টো। তো আপনাদের এখন ভর্তি চলবে, আমার ভর্তির ফি একই রকম থাকবে ওই রিটেন পরীক্ষার আগ পর্যন্ত। আমি মূলত কম্পিউটার টেস্টটা আপনাদের জন্য বলা যায় কি বলবো, আমার এই 80% হলো ভাইবা আর 20% কম্পিউটার টেস্ট। তবে 20% যে কম্পিউটার টেস্ট, এই 20% কম্পিউটার টেস্ট দিয়ে আপনারা পাস করে যাবেন, সমস্যা নেই। আর আমাদের এখানে প্রফেশনাল একজন টিচারও আছে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে যাই হোক না কেন, বিভিন্ন সিস্টেমে অনেকের মনে হতে পারে আমার লাভ হলো আমার ক্ষতি হলো, এরকম ভাববেন না। আসলে আমারও তো মনে করেন এই যে আমার তো ইচ্ছা করে যে সবার জন্য ফ্রি করে দিই, কিন্তু তাহলে তো ভাই আমার হাত খরচ আসে না, বুঝেন না, কোনো কিছু তো হয় না, এই তালে তালে তাই করতে হয় আর কি, বুঝতে পারছেন। ওকে, তাহলে আপনারা ভর্তি হয়ে যান, ঠিক আছে, ভর্তি হয়ে যান। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে আমার হয়ে আপনারা প্রয়োজনে একটু বলবেন, ঠিক আছে। যেহেতু সময় নষ্ট করতেছি, তা লোকজন আসবে আমি জানি যে কি সবাই আসবে রেজাল্টের পরে, তারপরেও আমি জোরাজোরি করতেছি না। যারা আপাতত ভর্তি হবেন তারা উপকারেই পাবেন আশা করি, ঠিক আছে। এই ওকে, তো ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকেন, রাত অনেক হলো, ভালো করে একটা ঘুম দেন, ঠিক আছে। আর কোনো টেনশন না নিয়ে পড়াশোনা করতে থাকেন, যার সময় নষ্ট করবেন না, ঠিক আছে। ওকে, গুড নাইট।